শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিক আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নরুন হাবিলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করি আমাদের অনুষ্ঠানে। প্রাসঙ্গিকে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কেমন আছেন আপনি? আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আচ্ছা, আমরা আসলে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করি, যেহেতু নির্বাচন ছাড়া এখন আর প্রাসঙ্গিক কোনো বিষয় নেই। নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। তো নির্বাচনী প্রচারণা নবম দিন চলছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় আসলে টুকটাক সহিংসতার খবর আসছে, বড় সহিংসতার খবর আসছে। শরীয়তপুরে শেরপুরে আমরা দেখলাম যে আসলে একজন মারা গিয়েছেন। তফসিলের পর এখন পর্যন্ত 4 জন মারা গিয়েছেন। এটি আসলে মানে কন্ট্রোল করা যাচ্ছে না কেন? না, আমি যদি বলি যে আপনি যদি কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলো থেকে আমাদের পুলিশের কাছ থেকে আমরা যে ডেটা পেয়েছি, তাতে এখনো যে ভায়োলেন্সটা হয়েছে এটা বলবো যে আমরা এখনো কন্ট্রোল আছে। এটা খুব ম্যাসিভ কোনো এসকেলেশন হয় নাই। এটার কারণ এটা আপনাকে মনে হবে যে এটা একটা 18 কোটি দেশের লোক, 18 কোটির লোকের দেশ। তো এইখানে কিছু ভায়োলেন্স হতেই পারে, এটা আমরা ধরে নিচ্ছি। বাট 4 জন আমরা বলি, বিশেষ করে ওসমান হাদির মৃত্যুটা তো এটা আপনি দেখেছেন, এটা কি ভয়ানক একটা ঘটনা ঘটেছে। বাট আদারওয়াইজ আমরা চেষ্টা করছি যাতে সিকিউরিটি সিচুয়েশনটা এমন রাখতে যাতে একটা আর একটা মৃত্যু যাতে না ঘটে। বাট আপনি যদি কম্পেয়ার করেন 2014 সালের ইলেকশন বা 2018 সালের ইলেকশন, 2014 সালে 115 জন মারা গিয়েছিল, 2018 সালের ইলেকশনে 17 জন মারা গেছে। এবং ওই সমস্ত ইলেকশনটা রিগড ইলেকশন। আর এখানে তো কম্পিটিশন হচ্ছে। কম্পিটিশন তো শুধুমাত্র এই পার্টি ভার্সাস ওই পার্টি তা না, এই পার্টির সাথে এই পার্টির রেবেল ক্যান্ডিডেটের মধ্যেও কম্পিটিশন হচ্ছে। ফলে এক ধরনের টেনশন ক্রিয়েট হয়। এই টেনশনের থেকে অনেক সময় এটা ভায়োলেন্সে এসকালেট করে ভায়োলেন্সে যায়। আমরা চাচ্ছি জিনিসটাকে একদম লো কি রাখতে, একদম স্ট্যাবল রাখতে। বাট সত্যিকার অর্থে এটার জন্য যে রিসোর্সেস দরকার সেটা আরো রিসোর্সের দরকার। বাট স্টিল আমি বলবো যে আমরা সোফার যেই ভায়োলেন্সের লেভেল, তাতে বলবো যে এখনো থিংস আর পিসফুল, থিংস আর মানে আমি খুবই স্টেবিলাইজড আছে আর কি। যেহেতু বিভিন্ন জায়গায় টুকটাক সমস্যা শুরু হয়েছে বা কিছু জায়গায় আসলে ভালোই সহিংসতা হচ্ছে, 30 জন বা ওরকম করে আহত হচ্ছে, সেক্ষেত্রে নির্বাচনের বাকি আর মাত্র 11 দিন। তো 11 দিন বা 12 দিন পরে যখন ইলেকশন হবে, ইলেকশনের সময় এটা আরো সহিংসতার পরিমাণ বাড়বে আমরা আশা করি না। আমরা আশা, কেননা পার্টিগুলো কিন্তু অনেক ম্যাচুরড, তাদের আচরণটা খুব ম্যাচুরড আমরা দেখছি। তারা যে খুব বেশি, অবশ্যই এই পার্টি, আমার যে ম্যানিফেস্টো আর আপনার ম্যানিফেস্টো তো মিলবে না। আর আমি অবশ্যই চাপবো যে আপনার ভোটারকে আমার দিকে টানতে। তো ওইটা করতে গেলে অনেক সময় পার্টি লিডাররা যেই ধরনের কথা বলেন সেক্ষেত্রে টেনশন ক্রিয়েট হতে পারে। কিন্তু এবার কিন্তু সেরকম হচ্ছে না। সবাই খুব, আমি বলবো যে আচরণগত দিক দিয়ে তারা খুবই ভালো আচরণ করছেন। ভোটারদের কাছে তাদের যেটা ইস্তেহার, সেই ইস্তেহার নিয়ে যাচ্ছেন। তাদের যেটা ড্রিম, তারা যেটা বাস্তবায়ন করতে চাচ্ছেন, তারা দেশকে কোথায় নিয়ে যাবেন, রোড ম্যাপটা দেখাচ্ছেন। এগুলোতে বেশি যতটা না মানে আমি আপনার চরিত্র হনন করলাম, আপনি আমার চরিত্র হনন করলেন, এমন সব কথার ওয়ার অফ ওয়ার্ডস হলো, পরে দেখা যায় যে এটা এক ধরনের ট্রাবল ক্রিয়েট করছে। সেইটা কিন্তু তেমন একটা হচ্ছে না। তো সোফার আমি মনে করি আপনি 22 তারিখ, আজকে হলো 22 থেকে আজকে হলো 30 তারিখ, আর আপনার আমাদের আছে কালকে, যদি ধরেন কালকের থেকে 12 দিন, আমরা আশা করি থিংস উইল রিমেন পিসফুল। মানে আপনি বলছেন যে রাজনৈতিক দল প্লাস আপনি সামনের দিনগুলোতে যেটা হবে যে একের পর এক গ্র্যাজুয়ালি ডেপ্লয়মেন্ট গুলোও আসবে। পুলিশের ডেপ্লয়মেন্ট হবে, বিজিবির ডেপ্লয়মেন্ট হবে, মিলিটারি ডেপ্লয়মেন্ট হবে। এটা হতে হতে 9 লক্ষ আমরা মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস তারা ডেপ্লয়মেন্ট হবে। তো ওইখান থেকে আমাদের একটা আশা যে এই ডেপ্লয়মেন্টটা পুরোপুরি হলে এই ভায়োলেন্সটা আরো কমবে। যেটা যতটুকু আপনারা দেখছেন অলরেডি কিন্তু খুব বেশি এমন কিছু হচ্ছে না, হলেও ওইটাও আমার মনে হয় যে আরো বেশি আমরা কন্ট্রোল করতে পারবো। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর কথাই বললেন, তো পুলিশ নিয়ে তো আমরা আসলে অনেক কথাই দেখি যে আসলে পুলিশকে সক্রিয় করা যায়নি, বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে। তো সেক্ষেত্রে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সবাই মোতায়েন হওয়ার পরেও কি মানে সহিংসতা মুক্ত একটা নির্বাচনী পরিবেশ তৈরি সম্ভব হবে? আমরা আশা করি যে এই পর্যন্ত যা হয়েছে আমি বলবো লোকই খুবই একদমই কম বলবো। বাট আমরা চাই না যে আর একটা ভায়োলেন্সের ঘটনাও ঘটুক, এটা আমরা চাই না। বাট এটার জন্য সত্যিকার অর্থে এই যে আমি বললাম না, এখন কম্পিটিটিভ ইলেকশন হচ্ছে,
এটা একটা বিএনপির একটা বড় জোট, জামাতকে ঘিরে একটা বড় জোট, তারপরে বিএনপির রিবেল ক্যান্ডিডেট বা এদের রিবেল ক্যান্ডিডেট, ফলে এক ধরনের টেনশন তো আছেই, ঠিক না? তো ও ভাবছে যে ও তো রেবেল ক্যান্ডিডেট, ওর তো বসে যাওয়া উচিত, ও বসছে না কেন, হ্যাঁ, বা আমি ওর জন্য হেরে যেতে পারি, এক ধরনের টেনশন তৈরি হয়, ওইখান থেকে কিছু কিছু ভায়োলেন্স হয়। বাট আদারওয়াইজ আপনি যদি দেখেন, বাংলাদেশ তো একটা ছোট দেশ না, যদি আপনি পপুলেশন ওয়াইজ দেখেন, এটা পৃথিবীর 8ম বৃহৎ রাষ্ট্র পপুলেশন ওয়াইজ, 18 কোটি লোক আছে। তো ওই কিছু কিছু টেনশনের জায়গা তৈরি হয়, ওইখান থেকে ভায়োলেন্স হয়। বাট আমরা চেষ্টা করছি, এবং আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলোও তাদের সর্বাত্মক চেষ্টাটা রাখা উচিত। তাতে আমার মনে হয় যে আমরা একটা ভায়োলেন্স ফ্রি, পিসফুল, ফেস্টিভ, মানে উৎসব মুখর একটা ইলেকশন দেখতে পারবো। নির্বাচন আসার আগ পর্যন্ত, তফসিলের আগ পর্যন্ত নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা ছিল। আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে ছিল, অনেকে প্রশ্ন করতো নির্বাচন আদৌ হবে কিনা। এই শঙ্কা নিশ্চয়ই আপনার পর্যন্ত এসেছে, সেটি আসলে কেটেছে কিনা নির্বাচন নিয়ে শঙ্কা? এই শঙ্কাটা কখনোই ছিল না, এই শঙ্কাটা কখনোই ছিল না। চিফ অ্যাডভাইজার তার ভাষণে প্রথমে বলেছেন যে এটা একটা টাইম লাইন, বিগার টাইম লাইন দিয়েছেন, তারপরে আস্তে আস্তে উনি একদম এক্সাক্ট টাইম বলেছেন যে মিড ফেব্রুয়ারির আগে হবে, তারপরে উনি এসে একটা ইয়ে দিলেন। কিন্তু এই যে জনগণের মধ্যে শঙ্কাটা তৈরি করেছে আওয়ামী লীগের কিছু দোসর, হ্যাঁ, এই লোকগুলো এই কাজগুলো করেছেন। তারা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে টিভিতে, ইউটিউবে যে বলেছেন দেখেন ইলেকশন হবেন কিনা। আর যে লোক, কিছু কিছু লোক আছে না পাওয়ার বেদনা, আমি পেলাম না কিছু এই গভর্নমেন্টের থেকে, ওরাও এই ধরনের, মানে এক ধরনের কনফিউশন তৈরি করে তারা আসলে মাঠের থেকে কিছু ওই যেটা ইদানিং যেটা বলে যে ভিউ কামানো যায় কিনা, এই কাজগুলো করছেন। কিন্তু প্রথম থেকে আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে। আপনি দেখেন কত মাস ধরে একই কথা বলছি। পরে যখন ডেট ঘোষণা করলো তখনও আমরা কি কখনো একটি বারের জন্য বিচ্যুত হয়েছি? একটি বারের জন্য তো বিচ্যুত হয়নি। কিন্তু তারপরেও আপনি সোকল, এদের মধ্যে আবার সোকল সিনিয়র জার্নালিস্টও আছেন, তারাও এই কনফিউশনগুলো ছড়ান। এখনো আপনি দেখবেন, আপনি যদি এখনই ইউটিউব খুলেন, উনি বলবেন দেখেন ইলেকশন হয় কিনা, এই টাইপের কথাবার্তা। মানে উনি একটা সস্তা হাততালি পেতে চান এটা করে, বা কিছু ভিউ কামাতে চান। যেহেতু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসঙ্গে আসলেন, আমি একটু জিজ্ঞেস করতে চাই, এবারের ইলেকশনে আমরা দেখেছি যে সবাই এআই ভিডিও এবং অন্যান্য যেসব মিস ইনফরমেশন নিয়ে খুবই শঙ্কায় আছে। নির্বাচন কমিশনও আমরা দেখলাম বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এটা আসলে এবার কি ধরনের প্রভাব রাখবে? এটা তো কিছু কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এআই এর মাধ্যমে এমন ভাবে আপনার ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে যে এটাই বুঝি সত্য, আসলে এটা তো সত্য না। আপনার কণ্ঠ নকল করে ফেলছে, আপনাকে এই ধরেন সামনে রেখে আপনার কণ্ঠ নকল করে সে একটা মিথ্যা নিউজ বললো, আমার কণ্ঠ নকল বলে সে বলতেছে যে একটা মিথ্যা ইলেকশন নিয়ে কনফিউশন ছড়ালো। এটা হচ্ছে, অহরহ হচ্ছে। এটা যেই পরিমাণ আমরা ডিটেকশন করার কথা, আমরা সেইভাবে তাল মিলাতে পারছি না। ওরা যদি দিনে 100টা ভিডিও ছাড়ে, আমরা সেখানে ডিবাঙ্ক করতে পারি যে এটা যে এআই দিয়ে তৈরি একটা ভয়ঙ্কর রকমের একটা মিথ্যা ভিডিও, সেটা আমি জনগণকে জানাতে আমার কষ্ট হচ্ছে। আমি 10টার মতো বলতে পারতেছি যে এটা ভুল। তো এই এআই দিয়ে আপনি যেই পরিমাণ ম্যাসিভ স্কেলে মিথ্যা ছড়ানো যায়, সেটাকে কমব্যাট করার মতো আমার আসলে খুব সরকারের বা প্রাইভেট সেক্টরের বা ইভেন পলিটিক্যাল পার্টির সেই টুলগুলো নাই। এক্ষেত্রে আমাদের দরকার আমার দরকার হচ্ছে যারা এই প্ল্যাটফর্মগুলোতে ইউজ করে, প্ল্যাটফর্মগুলোর আমাদের একদম হেল্প দরকার। প্ল্যাটফর্ম মানে ফেসবুকের, ইউটিউবের, গুগলের, ইনস্টাগ্রামের, মানে ইনস্টাগ্রাম তো মেটারই একটা, টিকটকের, রিলসের, আমরা এদের কাছ থেকে, বা এক্সে মানে টুইটারের, এদের কাছ থেকে, এরা তো এই এআই ভিডিও কারা হোস্ট করে, এরাই তো হয়, এদের মিডিয়াতেই তো আসছে। তো এরা আমাদেরকে কিন্তু সেই রকম হেল্প করছে না। তারাও ওই যে ভিউ কামানো, বেশি লোক দেখলে আমার রেভিনিউ বেশি জেনারেট হয়, তারাও ওই দিকে বেশি মনোযোগ। কিন্তু আমরা বারবার বলছি প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি একটা বড় টার্ম গ্লোবালি, যে আপনি ফেসবুকের মাধ্যমে ধরেন আমাদের হিন্দু ভাই বোনদের এগেনস্টে মিথ্যা বা ঘৃণা ছড়ালো কেউ, তো এখন ফেসবুকের কি কোনো দায়বদ্ধতা নাই? একজন তো ছড়াচ্ছেন, এখন ওই লোকটারই কি শুধু দায়বদ্ধতা, নাকি ফেসবুক অ্যাজ এ হোস্ট তার কি কোনো দায়বদ্ধতা নাই? তার তো দায়বদ্ধতা আছে।
তো এই দায়বদ্ধতা নিয়ে সে কি করছে, সে বলতেছে যে না আমি থার্ড পার্টি দিয়ে আমি এক ধরনের ফ্যাক্ট চেকিং করাচ্ছি। তো থার্ড পার্টি দিয়ে যে ফ্যাক্ট চেকের যে নমুনা, আমি এএফপিতে ছিলাম, আমি নিজে আমাদের ওইখানে এএফপির একটা উইং ছিল এই ফেসবুকের হয়ে থার্ড পার্টি ভিডিওগুলো চেক করা, ভিডিও বা ফেক নিউজগুলো চেক করা। বিশ্বাস করেন ওরা করতো কি, মাসে 9টা নিউজের ওরা ভিডিও চেক করতে পারতো, বা 9টা নিউজ বা ভিডিও চেক করতে। তাহলে আপনার প্রতিদিন মিথ্যা নিউজ তৈরি হচ্ছে 1000টা, আর আপনি মাসে করতেছেন 9টা, এতে তো হচ্ছে না। তো আমরা ফেসবুককে বলছি, ফেসবুকের সাথে আমাদের মিটিংও হয়েছে, আমরা বারবার বলছি যে না, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি আমাদের এনশিওর করতে হবে। তুমি এটা ইউ হ্যাভ টু কাম আপ উইথ ইনোভেটিভ আইডিয়াস হাউ টু কমব্যাট ইট। শুধুমাত্র আমার উপরে ছেড়ে দিলে আর আমি কিছু করতে, আমি তো পারছি। আপনি যদি প্রতিদিন সকালের থেকে ঘুমের থেকে উঠে যদি ডিসাইড করেন যে আপনি ফেসবুকে আপনি 50টা ফেক ভিডিও, এআই ভিডিও দিবেন, তা আমার পক্ষে কি সম্ভব সবগুলোকে নামানো? সেটা তো ফেসবুক পারতে। তো সেই কাজটাও আমরা করছি। মানে এটা এবার নির্বাচনে বেশ প্রভাব রাখবে অসম্ভব অসম্ভব প্রভাব লাগে। বাট আমি একটা জিনিস দেখছি যে মানুষ ইনক্রিজিংলি সচেতন হচ্ছে। আমাদের কিছু প্রাইভেট যেমন দি ডিসেন্ট আছে, ডিসমিস ল্যাব আছে, এরা অনেক ভালো ভালো কাজ করছে। কিছু কিছু নিউজ পেপার বা টিভি স্টেশনও ভালো ভালো কাজ করছে। আমরা কিছু কিছু দেখছি যে একটা কনসার্টেড ওয়েতে এই জিনিসটাকে কমব্যাট করার একটা অ্যাটেম্পট আমরা দেখছি। আমরা রাজনৈতিক দলের প্রসঙ্গে ছিলাম, প্রচারণার প্রসঙ্গে। তো রাজনৈতিক দলগুলো আমরা ভেবেছিলাম যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হয়তো কালচারালি রাজনৈতিক একটা কালচারে পরিবর্তন আসবে, সেটা কি আসলে এসেছে? অবশ্যই এসছে। তারা অনেক প্রো পিপল হয়েছেন, তারা মানুষের কাছে। আপনি ক্যাম্পেইনের ধরনগুলো দেখেন না, তারেক রহমান বা শফিকুর রহমান বা নাহিদ ইসলাম, তারা যেভাবে ক্যাম্পেইন করছেন, একদম পিপলের কাছে যাচ্ছেন, উঠান বৈঠকের মতো করছেন, রাতের বেলা মিটিং করছেন, অনেক ধরনের অনেক ইনোভেটিভ ওয়েতে তারা জনগণের কাছে যাচ্ছেন। এটা তো ক্যাম্পেইনের তাদের ইশতেহারে আছে। আজকে তার যে ইশতেহারগুলো খুবই প্র্যাকটিক্যাল, যে না আমার জনগণের জব দরকার, আমার কি কি সার্ভিসগুলো দরকার জনগণকে, কি কি এগুলো আসছে অনেক অনেক ধরনের। প্লাস পলিটিক্যাল পার্টিগুলো কনসেনসাস কমিশনের সাথে যেই জুলাই চার্টারটা তারা একসাথে যেটা ঐক্যমত, সেটাও তো একটা, আমি বলবো যে বিশাল একটা চেঞ্জ পলিটিক্যাল পার্টির মাইন্ডসেটে। তারাই তো এটা এগ্রি করেছেন। এটা এমন না যে আমরা চাপিয়ে দিয়েছি, তা তো না, তারা এগ্রি করেছেন। মানে তারা কত সুবৃহৎ পরিসরে রিফর্মের কথা তারাই এনেছেন, আমরা আমাদের আনতে হয়নি। তো ফলে আমি বলবো যে কোয়ালিটেটিভ চেঞ্জ তো আছে, প্রত্যেকটা পার্টির মধ্যে আছে। তারপরেও মানুষ বেশি চায়, মানুষ দেখতে চায়। কারণ যে যখন বাংলাদেশের মানুষ তো ইউকের নির্বাচন দেখছে, আমেরিকার নির্বাচন, তখন ওদেরকে দেখে তার মনে হয় যে আমার এখানে এটা তো আরো বেটার করা যেত। গণভোটের প্রচার নিয়ে সরকার আর নির্বাচন কমিশন একটু মুখোমুখি অবস্থানে বলে মনে হচ্ছে। কারণ গতকালই নির্বাচন কমিশন বলেছে সরকারি কর্মকর্তারা গণভোটে হা ভোটের পক্ষে প্রচার করতে পারবে না। বিষয়টি আপনি কিভাবে দেখেন? না, ওনাদের যে অর্ডারটা সেটা আমরা দেখেছি। এটা নিয়ে লিগাল আমরা এক্সপার্ট ওপিনিয়নটা নিচ্ছি। কারণ আমরা যখন এইটা নিয়ে ক্যাম্পেইন করা হলো, মানে আমাদের অ্যাডভাইজাররা বা স্থানীয় প্রশাসনগুলো যখন এইটার সাথে হা ভোট চেলেন, তখন কিন্তু আমরা সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিসদের কাছ থেকে, তারপরে বাংলাদেশের টপ কিছু লয়ারের কাছ থেকে আমরা লিগাল ওপিনিয়ন নিয়েছিলাম যে আমরা কি হা ভোটের জন্য ক্যাম্পেইন করতে পারি কিনা। তারা কিন্তু একদম লিখিত দিয়েছেন, এমন না যে তারা মুখে বলছেন যে না আপনি করতে পারেন, তারা লিখিত দিয়েছেন যে ইউ ক্যান ডু ইট। তো এখন যেহেতু ইলেকশন কমিশন একটা কথা উঠেছে, আমরা আবার দেখেন লিগাল অপিনিয়ন চাবো, দেখবো যে মানে এটা ওনারা যেটা বলেছেন সেটা কি শুধুমাত্র কোন প্রসঙ্গে বললেন, এটা কি কার কার জন্য এটা অ্যাপ্লিকেবল, এটা আদৌ অ্যাপ্লিকেবল কিনা, এগুলোও আমরা লিগাল অপিনিয়ন চাবো। তার লিগাল অপিনিয়নের আগে আমরা এটা নিয়ে কোনো কথা বলতে চাই। আগে থেকে কি আপনার নির্বাচন কমিশনের সাথে কোনো কথা বলেন? না, এটা নির্বাচন কমিশনের তো বিষয় না। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট হিস্টোরিক্যালি পুরো পৃথিবীতে আপনি যদি দেখেন, যখন একটা গণভোট হয় তখন যে গভর্নমেন্টে থাকে তারা সাধারণত একটা সাইড নিয়ে নেয়, সেটা হার্ড সাইড বা না হার্ড সাইড, যেখানেই সাইড নেই। এটা ব্রিটেনে হয়েছে, এটা স্পেনে হয়েছে, ইতালিতে হয়েছে, এটা স্কটল্যান্ডে হয়েছে, টার্কিতে হয়েছে, বহু দেশ। এটার মানে আমি দিতে পারবো, আপনার অনেকগুলো উদাহরণ দিতে পারবো। তো এটা হা ভোটে আমরা চেতেই পারি।
তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা তখন যেহেতু এই ইস্টাবলিশ একটা নর্ম ছিল, আমরা সেটাকে ফলো করেছি। গণভোটের নিয়ে যে আমরা যে ঐকমত্য কমিশনে দেখলাম অনেক মানে সবগুলো রাজনৈতিক দল একসাথে বসেছিল, তারা জুলাই চার্টারে সাইন করেছে। তো তারপরে গণভোট কি তারা আসলে প্রচারণা সেভাবে আনছে? না, সেটা তো পার্টিদের বিষয়। আমরা কোনো পার্টিকে তো আর ইম্পোজ করছি না যে আপনি এটা করেন, বা আমরা এটা বলছি না। আমরা মনে করি যে এই যে গণভোটে যেই জুলাই চার্টারে যে বিষয়টা এসছে, এটা জনবান্ধব। এটার ফলে দেশের ডেমোক্রেসি আরো উন্নততর জায়গায় যাবে। ডেমোক্রেসিতে আমরা তো সত্যিকার অর্থে খুব ভালোভাবে গণতন্ত্র পাই নাই, এবং এইটা হলে আমাদের একটাই কথা যে এই যে রিফর্মগুলো এসছে, এই রিফর্মগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে অপশাসন ফিরাটা খুব কঠিন হবে, বা দেশে ধরেন করাপশনটা এসে আপনি ব্যাংক লুটপাট করলেন এটা কঠিন হবে, বা দেশে এসে একটা লোক 15-20 বছর একটানা ক্ষমতায় থাকবেন সেটাও কঠিন হবে। সব জায়গায় একটা চেক অ্যান্ড ব্যালেন্সের একটা তৈরি হচ্ছে যাতে ডেমোক্রেসি সিমেন্টেড হয়, সলিডিফাই হয়। তো আমরা আশা করছি যে পলিটিক্যাল পার্টিগুলো তো তারাই তো ডিবেট করে এটা নিয়ে আসছেন, তো তারা তাদের মতো করে বলবেন। কোন কোন পার্টি খুব ভিগোরাসলি বলছেন, কেউ কেউ কম বলছেন। হয়তো তারা বলছেন যে এটা সরকারের কাজ, সরকার করুক, আমরা আমাদের ইলেকশনে জেতার দরকার আমরা সেটা করি। বাট আমার মনে হয় যে ব্রডার আমরা ন্যাশনাল ওয়াইড আমরা সাপোর্ট দেখছি ভোটের সাথে প্রতি। আমরা দেখি আমাদের কালচারালি দেখা যায় যে ভোটের আগে আসলে অনেক প্রতিশ্রুতি আসে, ভোটের পরে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলে সেটা আসলে তাদের নিজেদের মতো অনেক পরিবর্তন করে। তো গণভোট যদি যেতে, তো বা জুলাই চার্টার নিয়ে আসলে এখনো কোনো শঙ্কা আছে কিনা যে যেই পার্টি ক্ষমতায় আসবে সে আসলে তার মতো করে চেঞ্জের চেষ্টা করবে কিনা, বা জুলাই চার্টারটা একটা রেভলিউশন, একটা বিপ্লবের ফসল। এই জুলাই চার্টারকে কেউ যদি ইগনোর করা মানে হচ্ছে আপনি বিপ্লবকে ইগনোর করা। এখন একটা পার্টি কি সত্যিকার অর্থে সে কি চেষ্টা করবে যে না আমি এই বিপ্লবটাকে, জুলাইয়ের যে বিপ্লব হচ্ছে সেটাকে আমি ইগনোর করব, সেটাকে আমি ডিফাই করব, তাকে আমি পাশ কাটিয়ে এগিয়ে যাব? সম্ভব না, আমার এটা মনে হয় না। গণভোট নিয়ে যেহেতু অনেক কথা হচ্ছে, একটু নির্বাচন কমিশন প্রসঙ্গে আসতে চাই। এবার দেখলাম যে আমরা এই যে ব্যালট, যেটা আসলে প্রবাসীদের জন্য যেটা তৈরি করা পোস্টাল ব্যালট, তো সেটি নিয়ে অনেক কথা হচ্ছে, সেটি নিয়ে নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে। আমি তো বলবো যে আমাদের এই পোস্টাল ব্যালটটা বিদেশি অনেক দেশ যাদের ডায়াসপোরা পপুলেশন আছে তারা খুব ভালোভাবে ফলো করছেন। আমাদের নেপালের ফরেন মিনিস্টার এসে বলেন যে তারা ফলো করছেন। তারপরে আরো 2-3টা কিছু জায়গায় কথা উঠেছে। না এটা কথা হলেও শুনেন, এটা তো প্রথম আমরা করলাম। তো কিছু কিছু জায়গায় আপনার প্রায়োগিক দিক দিয়ে প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে এটা করা হচ্ছে সেটা দু একটা কথা উঠতেই পারে। কিন্তু আপনি দেখবেন যে ওভারঅল কত ভোট পড়লো, 15,33,000 লোক হচ্ছে এটা লিস্টেড হয়েছিলেন, রেজিস্টার্ড হয়েছিলেন পোস্টাল ভোটের। এটার ভোটটা কত পড়ছে আপনি যদি দেখেন, এটা 70-80% ভোট পড়েছে, তাহলে আপনি বলতে পারেন যে ইটস মানে থাম্পিং ইয়েস, যে না এটা খুবই সুন্দর একটা ইয়ে হচ্ছে। কিছু কিছু প্রথম করতে গেলে আপনার দুই একটা ভুল হতেই পারে, আপনার ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি যে ফার্স্ট টাইম আসবেন, কারণ আমি তো এর আগে এই কাজটা করি নাই, কোনো গভর্নমেন্টই করে নাই, তো এই প্রথমবারের মতো করা হচ্ছে বলে দুই একটা ভুল ত্রুটি থাকতে পারে। আমার মনে হয় যে এটা জনগণ এটা সেই দৃষ্টিতেই দেখবেন। আপনি যদি যে কোনো বিষয় দেখেন, আপনি ফার্স্টে কাজটা করতে যান, আপনি একটু এরর হবে, আবার আপনি ট্রায়াল করবেন, আবার এরর হবে, এই ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে যেতে যেতে আপনি এটাকে পারফেকশনে যান। আমি নিশ্চিত এবারে যে আমরা এক্সপেরিয়েন্সটা হবে সেটা নেক্সট টাইম ওইটাকে আরো পারফেকশনে যাবে, আর ওইটা রিপিটেড হবে না। যেই জায়গায় তারা ধরেছেন যে না এই জায়গাটা আমাদের এটা করা ঠিক হয় নাই, ওই জায়গাগুলো সংশোধন করবেন। এই নির্বাচন কমিশনের যেহেতু কথা হচ্ছে, নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন হয়েছিল তারা অনেক প্রস্তাব দিয়েছিল, সেই অনুযায়ী কি আসলে নির্বাচন কমিশন রিফর্ম করা সম্ভব হলো? নির্বাচন কমিশন আমার মনে হয় যে মূল রিফর্মের জায়গাটা হচ্ছে নির্বাচন কমিশন কতটা ইন্ডিপেন্ডেন্ট, আপনি কি তাকে কাজ করতে দিচ্ছেন কিনা। আমাদের তো সুন্দর সুন্দর অনেক ল আছে, খুব সুন্দর সুন্দর ল, আপনাকে অনেক পাওয়ার দিল, কিন্তু দেখা গেলো যে আপনার কাজটা আমি কেড়ে নিয়েছি। আপনি কাগজে আপনি অনেক পাওয়ারফুল, কিন্তু আপনাকে আমি কাজ দিচ্ছি না, তো আপনার কাজটা আমি কেড়ে নিয়ে আমার মতো হচ্ছে। আপনারা যে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করবেন যে ইন্টারিম গভর্নমেন্ট তাকে কতটুকু ইন্ডিপেন্ডেন্স দিয়েছে, সে কতটুকু ইন্ডিপেন্ডেন্ট। এই যে কালকে যে অর্ডারটা হলো
সেটাই তো প্রমাণ করে যে কতটা সে ইন্ডিপেন্ডেন্ট। আর এই জন্য এইখানে মূল জিনিসটা হচ্ছে যে সে কি ফুল ফ্লেজেড কাজ করতে পারছে কিনা সমস্ত ইন্ডিপেন্ডেন্স নিয়ে, তাকে কেউ আমরা কি কোনো ইনফ্লুয়েন্স করছে কিনা। আপনারা তো যেহেতু ইন্ট্রিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, আপনাদের এক ধরনের সংস্কারের প্রতি দায়বদ্ধতা থেকে আপনারা কাজটি করেছেন। পলিটিক্যাল গভর্নমেন্ট সামনের দিনে নাও করতে পারে, না করলে ওই যে আপনি বিপ্লব তো হয়েছে, বিপ্লবকে আবার আরেকবার হবে না। সেক্ষেত্রে ইনস্টিটিউশনাল বিষয়টা হওয়াটা আমরা অবশ্যই সেই অনুযায়ী ইনস্টিটিউশনাল আমরা সেফগার্ড গুলো রাখছি, সেই অনুযায়ী অনেক আরপিওতে অনেক চেঞ্জ এসছে। কিন্তু আমার মনে হয় যে এই কোনো ফিউচারে একটা গভর্নমেন্ট এসে ইলেকশন কমিশনের টুটি চেপে দিয়ে আপনি আবার ইলেকশন একটা রিগ করবেন, হ্যাঁ, পাতানো নির্বাচন করবেন, এটা ইম্পসিবল। গণভোটের বিষয়টি একটু জানতে চাই। আপনারা তো প্রচারণা চালাচ্ছেন, যেহেতু গণভোটে অনেকগুলো বিষয় এসেছে, দেখছি 4টা সাবজেক্ট আছে, তার মধ্যে অনেকগুলো বিষয় চলে এসেছে। তো এটি আসলে মানুষের পর্যন্ত পৌঁছানো গেল কিনা, বা আপনার রেসপন্সটা কেমন পেলেন? সেটাকে একটা রিফর্মের প্যাকেজ হিসেবে দেখছে, যে অনেকগুলো রিফর্ম। আমি কি ভালো শাসন চাই নাকি অপশাসন চাই? আমি কি দেশে 10 বছর প্রাইম মিনিস্টার কি 10 বছরের মধ্যে রেখে দিতে চাই নাকি তাকে আরো বেশি দিতে চাই? আমি কি স্বৈরাচারের আর একটা স্বৈরাচার ফিরুক কি ফিরুক না, এরকম ভাবে সে দেখছে। তো ফলে তার কাছে কিন্তু স্পষ্ট, যারা ঢাকা সুশীল এলিট তারাই ভাবছেন যে জনগণকে 48টা বুঝবে। আর যখন আপনি কনস্টিটিউশন যখন অ্যাডপ্ট করা হয় বাংলাদেশের, এত জিনিস বাংলাদেশের সাধারণ মানুষ, গ্রামের মানুষ এটা বুঝেছে? কখনো বুঝেছে? তো এটা তো অবান্তর। এই সমস্ত কথা যারা বলেন তারা ওদের একটা লোক তার মতো করে বুঝে নেয় এটা, যেভাবে গ্রামের যে লোকটা আছে সে তার মতো নেয়, শহরের লোকরা তার মতো নেয়, মফস্বল টাউনের তার মতো করে সে পুরো জিনিসটাকে বুঝে নেয়। এখন আপনি যদি মনে করেন যে না 48টাই খুব ভালো মতো করে সে বুঝবে, তো সেই বুঝদার লোক তো পৃথিবীতেই নাই। সব দেশে কি এরকম বুঝদার লোক থাকে? মানুষ ব্রডার দেখে যে আমি এখানে রিফর্ম চাই কি রিফর্ম চাই না, সেইভাবে সেই হা ভোট না ভোটটাকে দেখছে। অনেকে আমি দেখছি যে এটা কছিলে দেখেন 48টা ওরা আসলে বুঝছেই না। আপনি যখন বিএনপিকে ভোট দেন বা জামাতকে ভোট দেন, তার পুরো ইস্তেহার বুঝে তারপরে ভোট দেন। তার ইস্তেহারে তো 150টা লেখা থাকে, সব কয়টা আপনি বুঝেন? সে এমন সব যে আমরা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে এটাকে আমরা মডার্নাইজ করে আমরা রেভিনিউ সিস্টেমকে এমন ভাবে করব যাতে জনগণ ভালোভাবে রেভিনিউ। তো একটা গ্রামের লোক এটা কি বুঝবে? তো সে কি যখন বিএনপি কে ভোট দেয় সে কি তার ইস্তেহার পড়ে দেয়? আমি তো দেখি নাই। তো এইরকমই গণভোটেও যে ভোটটা দেয় সে কিন্তু পুরো প্যাকেজ হিসাবে দেখছে। তো সে ইয়েস দিবে কি না নো দিবে সেটা তার বিষয়, বাট আমরা দেখছি যে তারা এটাকে সেইভাবেই নিচ্ছে। এবং আমরা সোফার আমরা যে রেসপন্স পাচ্ছি ইজ ফাইন। না, আমার ছিল যে সাধারণ নির্বাচনে তো মার্কা থাকে, কিন্তু গণভোটে তো আসলে একটা বিষয় গণভোট হচ্ছে না, 4টা বিষয় হচ্ছে। সেক্ষেত্রে 4টা বিষয় এক জায়গায় এনে এইভাবেই হয় গণভোট গুলো, এইভাবে একটা প্যাকেজের আন্ডারে হয়। সে তো এই পুরো জিনিসটাকে একটা প্যাকেজ হিসেবে দেখছে যে আমি এটা চাই কি চাই না। আমি ওর মধ্যে তিনটা আমার পছন্দ হলো, একটা পছন্দ হলো না, আমি এই 3টায় হা দিলাম, এটা ওইভাবে তো হয় না। সে পুরোটা যখন সে ডিসাইড করে যে ওকে আমার 3টায় হা আছে এটাই না আছে, তাহলে কি আমি তখন যদি একটা নাটাই বড় হয়ে যায় তখন সে না দিবে। কিন্তু পুরো জিনিসটাকে সে কিন্তু প্যাকেজ হিসাবে দেখছে যে অনেকগুলো কোশ্চেনের একটা প্যাকেজ, আমি কি এটা হা দিব নাকি না দিব। এই গত 1.5 বছরে তো সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, একই রকম ভাবে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চুক্তিও করেছে, এবং শেষ সময় বেশ কিছু প্রকল্প পাশ হয়েছে। তো পরের সরকার এটি আসলে কতখানি বাস্তবায়নের পদক্ষেপ নেবে বলে আপনারা মনে করেন? আমরা মনে করি পুরোটাই নিবে, কেননা সবগুলোই প্রো পিপল ছিল। মানুষের দেশের ডেভেলপমেন্টের জন্য, মানুষের উন্নতির জন্য, মানুষের নতুন কাজ সৃষ্টি করার জন্য সবগুলো কাজগুলো করা হয়েছে। উন্নত শাসন ব্যবস্থা করার জন্য এইগুলো নিয়েছে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার করার জন্য এগুলো করা হয়েছে। আপনাকে যাতে আপনার হিউম্যান রাইটসটাকে সমুন্নত রাখা, আপনি যে মানবাধিকার যেটা আছে সেটা যেন কোনো গভর্নমেন্ট এসে ক্ষুণ্ণ না করতে পারে, সেগুলোর জন্য এই এতগুলো কাজ আমরা নিয়েছি। আপনার ইকোনমিক বেটারমেন্ট করাটা এই গভর্নমেন্টের কাজ ছিল, সেই কাজগুলো তো আমরা মনে করি নেক্সট গভর্নমেন্ট এসে প্রত্যেকটা কাজ নেবেন, মানে এটা প্রো পিপল ছিল, মানুষ বান্ধব ছিল। তো মানুষের বান্ধব জিনিস আপনি কিভাবে সরে আর নিলে মানুষ তো দেখবে যে তারা কেন এটা সরাচ্ছে। আপনি
অনেক কাজ নিতে চাবেন না। যদি আপনি যদি মনে হয় যে আপনার করাপ্ট ইন্টেনশন থাকে, তাহলে অনেক কিছু নিতে পারবেন। কিন্তু আপনার যদি সিনসিয়ার ইন্টেনশন থাকে যে না, মানুষকে আমি আরো বেটার সার্ভিস দিব, মানুষের জন্য নতুন নতুন জব তৈরি করব, দেশে উন্নত শাসন ব্যবস্থা করব, দেশের মানবাধিকার আমি প্রতিষ্ঠা করব, তাহলে আমরা যে কাজগুলো করেছি পুরোটাই সবাই নেবেন। 2-3 দিন আগে আমরা দেখলাম মিরসরাইয়ে ভারতে ইপিজেড বাতিল করা হয়েছে এবং সেখানে একটি সমরাস্ত্র কারখানা হবে। এই সিদ্ধান্ত হঠাৎ করে কেন? না, এটা আমাদের অনেক দিন ধরেই আমাদের সাথে অনেকগুলো দেশের হচ্ছে। মিরসরাই যে ভারতীয় ইপিজেড, এটা আসলে বেশি দূর এগোচ্ছিল না, ওই জমিটা পড়েই ছিল। তো এখন জমিটা পড়ে আছে, কোনো এগোচ্ছে না, তো আমরা কি করব? তখন আমরা দেখছি যে আমাদের সাথে অন্যান্য অনেক দেশের যারা সমরাস্ত্র কোম্পানি, তারা চাচ্ছেন যে বাংলাদেশের থেকে তারা অনেক কিছু বানাতে। তাতে যেটা হয় যে তাদের এটা চিপ, তারা খুব সস্তা এখানে বানাতে পারেন, কারণ বাংলাদেশের তো হিউম্যান রিসোর্সেস খুব আপনি লো কস্টে পেতে পারেন, অনেক লো কস্টে। তারা ওইটাকে সামনে রেখে এসছে। আর আমরা দেখছি যে এটা আসলে যেটা হবে যে আমার ন্যাশনাল সিকিউরিটির জন্য এটা বেটার হবে, আমার দেশের সেফ গার্ডের জন্য, গার্ডিং এর জন্য এটা বেটার হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রচুর জব তৈরি হবে। আমরা ডেলিবারেটলি এই জায়গাগুলোতে আমরা যাই নাই। আপনি টার্কির দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, ইভেন কাতারের মতো দেশ, তারাও এই ধরনের সমরাস্ত্র ফ্যাক্টরি করছে, কোম্পানি করছে। করলে যেটা হয় যে আপনার প্রচুর জব তৈরি হয়। এই জবগুলো আমাদের দরকার। আমার এর মাধ্যমে যদি 1 লক্ষ জব তৈরি হয়, হয় না? এটা দিয়ে আবার নিজেদেরও আসলে ক্ষতির কারণ হবে কিনা? কেন ক্ষতির কারণ হবে? ক্ষতির কারণটা কেন হবে? না, এটা তো আসলে আমরা আগে এটা হচ্ছে যে ওই যে বিশ্বের মোড়লরা এই ধরনের কথাবার্তা বলেন যে না, তোমার আসলে এটা নেওয়া দরকার না। এখন আমি কি ড্রোন নিজে যদি আমি উৎপন্ন করতে পারি এখানে, আমার তাহলে বাইরেতে আমি কেন কিনবো? আমার তো ড্রোন লাগে, আমার সিকিউরিটির জন্য আমার ড্রোন লাগে না? আমার শেল, আপনি ইয়েতে যদি ইউক্রেনের ইয়েতে দেখেন, ইউক্রেনে যে শেল ইউজ করতেছে, কামানের যে গোলা, এটা ইউজ করে দেখা যাচ্ছে পুরো ওয়েস্টার্ন ইউরোপে নাই। তখন তারা পাকিস্তানের থেকে কিনছে, টার্কিশ থেকে কিনছে। তা আপনার তো শেল নাই, আপনি তো যখন যুদ্ধ করছেন, আমরা তো যুদ্ধে যেতে চাই না, কিন্তু আমি সব সময় জন্য প্রস্তুত থাকি আমার যে ন্যাশনাল টেরিটরি, এটার অক্ষুণ্ণতা রাখার জন্য, আমার সভারেনিটি অক্ষুণ্ণতা রাখার জন্য। তো সেই জন্য যদি আমি আমার যেগুলো আমার সমরাস্ত্র এবং আমার যদি অ্যামুনিশন, সেগুলোর জন্য আমি যদি আমার প্রচুর রিসোর্সেস থাকে, এটা আমার জন্য তো ভালো। প্লাস এটা তো ইন অ্যাডিশন আমার জব তৈরি করছে, প্রচুর জব। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি অনেক এক্সপোর্ট করতে পারেন। আপনি টার্কির কথা চিন্তা করেন, টার্কি গত বছর $87 বিলিয়ন এক্সপোর্ট, আমরা টোটাল এক্সপোর্টও ওইটার সমান যেতে পারে নাই। 87 বিলিয়নের সাথে সমরাস্ত্র এক্সপোর্ট করছে। আমি তো দেখছি যে আমার এটা একটা ইউনিক অপরচুনিটি এটা করার জন্য, এবং এটার জন্য সবাই, আমি চায়নার সাথে যেতে পারি জয়েন্ট ভেঞ্চারে, টার্কির সাথে যেতে পারি, যে কোনো জায়গায়, বা প্রাইভেট কোম্পানি এসেও এখানে করতে পারেন। এটা কাদের সাথে আলোচনা চলছে? এটা অনেকগুলো দেশের সাথে চলছে, যারাই তারা দেখছেন যে বাংলাদেশে খুব স্কিল লেবার আছে, সস্তা এদেরকে পাওয়া যায়, মানে লো কস্টে পাওয়া যায়। প্লাস এই যে একদম আপনার মিরেশ্বরে পুরো এই জায়গাটাই পড়ে আছে, তাড়াতাড়ি এসে প্লাগ অ্যান্ড প্লে খুব দ্রুত আপনি একটা ফ্যাক্টরি করে ফেলতে পারেন। তো তার জন্য লাভ আমার জন্য, আমার এখান থেকে এক্সপোর্টও হচ্ছে, আমার জবও তৈরি হচ্ছে। এর মধ্যে যদি আমার 10,000 জব তৈরি হয়, এটা আমার জন্য কি ভালো না? এই সমরাস্ত্রটাতেই আমরা গেলাম কেন? অন্য কিছু আমাদের তো সবই যাচ্ছি, আমরা এই জায়গাটাকে ডেলিভারিটলি আমরা যাই নাই। হ্যাঁ, কিন্তু আমার আসলে সত্যিকার অর্থে এটাও তো লাগে, আমার তো জব তৈরি করতে হয়। আমি কেন এটা জব তৈরি করব না? আমার লাগে না। আর আমার যদি ড্রোন তো লাগে, আমার কোনো জায়গায় যদি এমন কিছু সমস্যা, আমার বে অফ বেঙ্গলে ধরেন পাইরেটসরা আসছে, বা বে অফ বেঙ্গলে দেখা গেল যে বিদেশি শিপ এসে আমার মাছ ধরে, মানে দেশের নিরাপত্তার স্বার্থে আমরা সমরাস্ত্রের দিকে যাচ্ছি, এরকম? নিরাপত্তার স্বার্থে, জব তৈরি করার জন্য, এক্সপোর্টের জন্য, আমার ইকোনমির বুমিং এর জন্য, সবের জন্য এটা লাগে। আমরা আসলে বোকার মতো কার কার কথা শুনে আমরা এতে যাই নাই। তারা আমাদেরকে একদম লাল্লু পাঞ্জু করে রেখে দিয়েছিল, বুঝছেন, যে না তুমি এর মধ্যে যাবা না, তোমার হাত পা বাঁধা। সরি ভাই, ওই দেশ আমরা না। আমরা উন্নত একটা দেশ হতে চাই, আমরা আমাদের যথেষ্ট শক্তিমত্তা নিয়ে বেঁচে থাকতে চাই। তো সেটার জন্য যদি আমার সমরাস্তে বাট আমরা আমরা কাউকে তো অ্যাটাক করছি না, কারোর সাথে আমরা যুদ্ধে যাচ্ছি না। এটা আমার নিজস্ব স্ট্রেংথের জন্য এটা লাগে। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে দেখি এক ধরনের টানাপোড়েন চলছে।
আসলে সম্পর্কটা এখন কোন পর্যায়ে আছে। আর ভারতের ক্রিকেট, ভারতে বাংলাদেশের ক্রিকেট দল খেলতে না যাওয়ার বিষয়টি সামনে এসেছে, বলা হচ্ছে এটি রাষ্ট্রের সম্মানের বিষয়ে অনেক কথা এসেছে। আবার শুটিং দল কিন্তু ঠিকই ভারতে যাচ্ছে। তো এটা আসলে কেন এই ধরনের শুটিং এর সিদ্ধান্ত? বিষয়টা, শুটিংটা ইনডোর খেলে, হ্যাঁ, ওটা অতটা পপুলার স্পোর্টসও না, ফলে কে এসে শুটিং খেলে গেল কেউ দেখে না। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে যদি কেউ যায়, বাংলাদেশের থেকে কোনো দর্শক গেলে তাকে যদি এই বাংলাদেশি বলে পিটিয়ে মেরে ফেলে, ওরা তো এই কাজগুলো ওইখানে হচ্ছে। বাংলাদেশি পরিচয় আপনি প্রায় দেখবেন, বাংলাদেশি সন্দেহে একটা পশ্চিমবঙ্গের এক মুসলমানকে মেরে ফেলছে, যেহেতু সে বাংলা ভাষাভাষী। তো এইটা যদি বাংলাদেশের একটা দর্শকের এটা হয়, যেমন ধরেন আপনার চাস্তো ভাই বা আমার চাস্তো ভাই ওইখানে খেলা দেখতে গেল, দেওয়ার পরে ওকে বের হওয়ার সময় ও যেই দেখছে যে বাংলা বলতেছে, তখন ওটা পিটিয়ে মেরে ফেললো, তো ওইটার দায়ভার কে নিবেন? আপনি নিবেন? আপনি তখন বলবেন যে হ্যাঁ, প্রফেসর ইউনূস কেন এই টিমকে পাঠালো, কেন আমাদের দর্শকরা ওইখানে। তো এই জন্য এটা আমাদের সিকিউরিটিটা সবচেয়ে বড়। খেলা সবসময় আমাদের 1000 বছর ধরে খেলতে পারবো, বাট আমার সিকিউরিটিটা ইম্পর্টেন্ট। আমরা ওদের কাছে সেই বিষয়গুলো বলেছি, বাট আমরা তো সেরকম সদুত্তর পাই নাই। আইসিসির বিষয়টাও কিন্তু সামনে এসেছে। ওইটাই সব মিলেই এটা। আইসিসি তেও বলা হয়েছে, বাট আইসিসি তো আপনি জানেন কি ধরনের সংগঠন। ভারতের সাথে তাহলে সম্পর্কটা মানে ভালো করার চেষ্টা তো নিশ্চয়ই করেছেন। এটা তো আমি এক হাতে তো তালি দিব আর হয়ে যাবে তা না। আমরা ভারতের সাথে সম্পর্ক অবশ্যই ভালো চাই, কিন্তু কথা হচ্ছে যে কাজগুলো কি হচ্ছে, ঠিক না? কয়েকদিন আগে শেখ হাসিনা আপনার এফসিসিতে, ওদের ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে, সে ইয়েতে ভাষণ দিচ্ছে, কি যেন সে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছে। তাহলে কাকে? ওকে তো অ্যালাউ করা হচ্ছে বলে তো সেটা হচ্ছে, কারা অ্যালাউ করছে? শুধু নিউ দিল্লিতে আছে। বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আপনারা নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই বলেছি, কিন্তু কোনো তো সেরকম পজিটিভ রেসপন্স নাই। তো শেখ হাসিনার বিষয়ে বা আপনি ইন্ডিয়াতে আপনি দেখবেন যে অনেক ইয়েদের জামাই আদরে আছেন, তো ওনারা ওইখানে জামাই আদরে আছেন, বাংলাদেশের এগেনস্টে ওনারা ভায়োলেন্স ইনস্টিগেট করছেন, রাতের বেলায় টেলিগ্রামে তাদের লোকদেরকে বলছেন এরে মারো ওরে ধরো, হ্যাঁ। প্লাস সে তো একটা ম্যাস মার্ডার, সে ভয়ানক রকমের খুন করে ইন্ডিয়াতে পালিয়ে আছে। তো তাকে যদি আপনি হোস্ট করেন, তাহলে আমরা কিভাবে আপনার সাথে সত্যিকার অর্থে আমরা ভালো সম্পর্ক করব? ঠিক না? আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই, কোনো সন্দেহ নাই, কিন্তু কথা হচ্ছে যে এটা তো একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক তো হবে। আপনি আমাকে তো মর্যাদার ভাবে দেখবেন, মর্যাদাপূর্ণ ভাবে তো দেখবেন। আপনি যদি বা সমতার দৃষ্টিতে দেন, সেটা তো হচ্ছে না। বাংলাদেশের নির্বাচনে সবসময় ভারতের একটা প্রভাবের কথা শোনা যায়। সামনে যেহেতু নির্বাচন, তাদের কোনো প্রভাবের এবার থাকবে কিনা? আমরা মনে করি যে বাংলাদেশের যারা পলিটিক্স করছেন তারা এই বিষয়টা আপনাদেরকে ভালো বলবেন। আমার মনে হয় না। বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশন, ওটা আগে হয়তো কোনো একটা সময় ছিল, আমরা জানি না, আমি এটা নিয়ে বলতে চাই না, বাট সত্যিকার অর্থে এই ইলেকশনে আসলে আমি দেখছি যে কোনো বিদেশি প্রভাব এই ইলেকশনে নাই। আওয়ামী লীগ নিয়ে যেহেতু কথা বলছিলেন, তো আওয়ামী লীগের রাজনীতির আসলে কিভাবে, মানে যেহেতু তারা এখন তাদের রাজনৈতিক ভাবে তাদের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ আছে, সামনের দিনে তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ আছে কিনা? আর সম্প্রতি আমরা দেখলাম প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাবেক 2 কূটনীতিককে বলেছিলেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব। এইটি যদি একটু ব্যাখ্যা করেন। না, আওয়ামী লীগ তো ভুল স্বীকার করে না। 18 মাস গেল, এত বড় ওরা খুন খারাপি করলো, আর এমন না যে এটা আমরা চুপচাপ আমরাই বলছি, তা তো না। ইউএন তারা একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের মাধ্যমে দেখিয়েছে কিভাবে তারা খুনগুলো করেছে। তারও আগে ধরেন গুম করেছে হাজার হাজার মানুষ, 4 থেকে 6 হাজার লোক গুম হয়েছে। আপনার আপনি দেখেন একই জিনিস হচ্ছে ইয়ের ক্ষেত্রে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে। ব্যাংকগুলোকে খেয়ে দিয়ে একদম সব টাকা বাইরে নিয়ে গেছে, পুরো একটা দেশকে তারা একদম গরিব বানিয়ে দিয়ে গেছে। আমি বলবো মানে মানুষকে গরিব বানিয়ে দিয়েছে। এটাকে আবার সেই আগের জায়গায় নেওয়ার জন্য কি ইনরমাস খাটুনি খাটতে হচ্ছে এই গভর্নমেন্টকে। তো ওদের তো এই যে কাজগুলো করলো, তারা তো কি কোনো সময় ভুল স্বীকার করেছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত, এই কাজগুলো আমরা ভুল করেছি? হ্যাঁ, এই কিছু তো বলে নাই। আপনি দেখেন, তাহলে আপনি ভুল স্বীকার করবেন না, আপনি অনুতপ্ত হবেন না, আপনার মধ্যে অনুশোচনা বোধ নাই, এতগুলো বাচ্চা বাচ্চা ছেলেরে আপনি খুন করলেন,
হ্যাঁ, আপনি তো শুধুমাত্র সিকিউরিটি ফোর্স দিয়ে তো আপনি খুন করার নাই, আপনি আপনার নিজের পার্টির লোকদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন, তারা সেই অস্ত্র দিয়ে অনেক লোককে মেরেছে। তা আপনার মধ্যে কোনো ধরনের, এবং হাসিনা তো না, হাসিনার বাইরে চেলা চামুন্ডা যা আছে, তার যে হোম মিনিস্টার বলেন, তার মিনিস্টার বলেন, তার এমপি গুলোর কারো মধ্যে কোনো অনুশোচনা বোধ আছে দেখেছেন আপনি? তো তাকে কেন আপনি রিকনসিলিয়েশন, তো ওই প্রসঙ্গেই চিফ অ্যাডভাইজার বলছেন রিকনসিলিয়েশন করার আগে তো তার এই কাজগুলো করে আসতে হবে। আমরা মানলাম তো সে 80 বছরের পুরনো একটা দল, হ্যাঁ, তার 71-এ তার একটা রোল আছে, মানলাম সবকিছু, কিন্তু আপনি যদি খুনি হয়ে জানেন, তার খুনিকে কে জায়গা দেয়? খুনি জায়গা তো জেলে না, তার একটা বড় সমর্থক গোষ্ঠী আছে যারা আসলে সমর্থক গোষ্ঠী আছে, সমর্থক গোষ্ঠী অন্য কারো জায়গায় ইয়ে করবে, পৃথিবীতে কেউ দেয় না তো। এইরকম সমর্থক গোষ্ঠী হলে পৃথিবীর অনেক পার্টি এইভাবে ব্যান্ড হয়েছে, ওই যে ওর তো সমর্থক গোষ্ঠী, ওকে আপনারা কেন ব্যান করেছেন, ওইভাবে তো আর ইয়ে চলে না। আপনি যদি খুনি হয়ে যান, আপনি তো একটা পলিটিক্যাল পার্টির তো ভায়োলেন্স করার কথা না, সে যদি এখন ভায়োলেন্ট হয়, তাকে কেউ কি ডেমোক্রেটিক প্রসেসে রাখে? আপনার সেই 10% না 20% আপনার সমর্থন, হু কেয়ার্স? আপনি যদি 7 ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন, নাজি পার্টি যেটা হিটলারের পার্টি, তার কি কিছু সমর্থক ছিল না? কেউ তো এসে বলতে পারে যে নাজিদের কেউ, ওর তো কিছু সমর্থক আছে, ওকে আবার ইয়েতে রাখো, সেটা তো কেউ বলছে না। বাংলাদেশি পাসপোর্টের মান আমরা দেখলাম আসলে কমেছে, কারণ অনেক দেশের ভিসায় আসলে বাংলাদেশিতে দেওয়া হচ্ছে না। আর সৌদিতে থাকা 69,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পুরো বিষয়টা পুরো আপনি যদি এই যে পাসপোর্টের দাম যে কমেছে, এটা হচ্ছে হাসিনার আমলের কাহিনী, এটা আমাদের নতুন না। আপনি ইউএইতে যে আরব আমিরাতসে যে যেতে পারে না বাংলা, সেটা 2012 সালের থেকে কাহিনী। ওরা তো ওই সময় এমনভাবে নিউজগুলো চেপে রাখতো, কাউকে দিয়ে করাতেও দিত না। এখন এসে আমাদের সময় আপনারা এই কথাগুলো শুনছেন, বিকজ এই কাহিনীগুলো তখনকার কাহিনী। আর সৌদি আরবে যে 69,000 সেটাও রোহিঙ্গা, এটাও সেই সময়েরই। আপনি যদি নিউজগুলো ঘাটেন, দেখবেন যে সেই ওরা এসে তখন এই আসাদুজ্জামান খান কামালের সাথেই এ বিষয়ে অনেকবার কথাবার্তা বলেছে। এটাও নতুন কিছু না, আমরা জিনিসগুলোর একটা মানবিক দিক দিয়ে সবগুলো দেখছি। এটা আসলে রোহিঙ্গাদের পাসপোর্টের মান আমরা যদি আমাদের এই যে যদি আমরা আমাদের মর্যাদা পুরো গ্লোবাল কমিউনিটির কাছে বাড়াতে পারি, পাসপোর্টের মান বাড়বে, কোনো সন্দেহ নাই। প্রধান উপদেষ্টার এই যে পুরো অন্তর্বর্তীকালীন সময়ের দায়িত্ব তো শেষ হতে যাচ্ছে, তো সব মিলিয়ে দায়িত্বটা আসলে কতটা সামলাতে পারলেন আপনারা? আমরা বলবো যে উনি মানে হি ডিড অ্যান এক্সিলেন্ট জব। উনি ওনার টিম এমন মানে হিস্টোরিক জব ছিল, এবং যেই কাজগুলো ওনারা করেছেন, এটা আমি বলবো যে অ্যামেজিং জব। মানে আপনি বলতে পারেন যে আমি তো চিফ অ্যাডভাইজারের স্পোক্সম্যান বা তার প্রেস সেক্রেটারি হয়ে আমি এই কথাগুলো বলবো, এটা আপনি যদি প্রতিটা জায়গা ধরেন, উনি দেশটা একটা বিপ্লবোত্তর একটা, যে কোনো জায়গায় দেখবেন ক্যাওস হয়, কোনো ক্যাওস হয় নাই, পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে এসছে। বিপ্লবোত্তর যে কোনো জায়গায় আপনি দেখবেন যে ইকোনমি ওই মাইনাসে চলে যায়, গ্রোথটা মাইনাস হয় না, এখানে প্লাস হয়েছে। কিন্তু আপনি হয়তো আশা করছিলেন 10, ওইটা তো হবে না, 4-5-এ আছে। বিপ্লবোত্তর যে কোনো জায়গায় ফরেন ইনভেস্টমেন্ট কমে যায়, এখানে বেড়েছে ফরেন ইনভেস্টমেন্ট। এই প্রথম 8 মাসে 80% বেড়েছে, 9 মাসে, এই বছরের গত বছরের 9 মাসে 80% বেড়েছে। তো এই যে আপনি যদি পুরো ডেটাগুলো দেখেন, সবগুলোই দেশের ফরেন পলিসিতে ভাইব্রেন্সি ফিরে এসছে, মর্যাদা ফিরে এসছে। আমরা এখন সবার সাথে বন্ধু, আমরা আমাদের ফরেন পলিসি একটা দেশের কাছে বন্দুক দেই নেই, ঠিক আছে? আপনি অন্যান্য যতগুলো জিনিস দেখবেন, আপনার পুরো ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, আমরা রেভিনিউ জেনারেশন আবার বাড়া শুরু হয়েছে, ইকোনমিক গ্রোথ বাড়া শুরু হয়েছে, এক্সপোর্ট আপনার যেই আশাতীত আমরা যেরকম আশা করেছিলাম সেটা হয়নি। বাট আপনি ইউএস এর সাথে আপনি দেখেন, আমরা যেই নেগোসিয়েশনটা করেছি, একটা ফলপ্রসূ রেজাল্ট আমরা পেয়েছি। অনেক দেশ, আমাদের আশেপাশের দেশই সেটা পায়নি। আর অন্যান্য যতগুলো ইস্যু দেখবেন, কালচারাল ইস্যুতে দেখেন এক ধরনের ডাইনামিজম ফিরে আসছে, নতুন নতুন কাজ হচ্ছে। কিন্তু এখানে কি মব হামলা বা মব যেটা ছিল, সেটা কি আসলে কিছুটা মব কি বাংলাদেশে ছিল না? লগি বইটা কি মব না? এই যারা আজকে মবক্রেসি বলে, যে সমস্ত পত্রিকা, এই যে লগি বৈঠা দিয়ে 12টা লোককে খুন করা হলো, হাসিনা ডেকে লগি বৈঠা দিয়ে হাজার হাজার লোক ডেকে এনে যে মানুষগুলোরে মারলেন, তারা ওই দিন ওই বলেছিলেন যে মব হামলা হয়েছে?
মবক্রেসি প্রথম আলো হয়েছে। বা ডেইলি স্টার মতো গণমাধ্যমেও তারা কি ওটা দেখেছে? ওরা কি ওই সময় এটা বলেছে? এখন অনেকে বড় বড় কথা বলেন। বাংলাদেশে সব সময় মবের আক্রমণ ছিল, সব সময় মবের অ্যাটাক হয়েছে। এটাও নেই, বিপ্লবোত্তর সময়ে যেই ধরনের পুলিশের যে কনফিডেন্সটা পাওয়ার দরকার ছিল সেটা পায়নি, ফলে দুই একটা অ্যাটাক হয়তো বা বেশি হয়েছে। বাট বাংলাদেশে অল থ্রু ইটস হিস্ট্রি মবের অ্যাটাক ছিল। এটা হাসিনার আমলে হয়েছে, তার আগের আমলে হয়েছে, সব সময় হয়েছে। যারা এটাকে নিয়ে বেশি কাচাতে চান তাদের দেখবেন যে তাদের সুতা কোথায় বাঁধা আমরা জানি। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আপনারা বলছেন সুন্দর নির্বাচন দিবেন, কোনো কারণে নির্বাচন যদি সহিংসতাপূর্ণ হয় বা সুষ্ঠু না হয়, সেক্ষেত্রে সরকারের ক্ষমতা হস্তান্তর বা মেয়াদ আরো দীর্ঘ হবার কোনো সম্ভাবনা আছে কোনো কিনা? সম্ভাবনা নাই। এই গভর্নমেন্ট, তার যে ম্যান্ডেট সেটা হচ্ছে যে নতুন ইলেকশন হবে, ইলেকশনে যারাই জিতবে, আমার মনে হয় না ইলেকশনে কোনো বাজে রেজাল্ট হবে বা কোনো ভায়োলেন্স আমরা মনে করি না, আশঙ্কা করি না। আমরা নেগেটিভ জিনিসটাকে দূরে ছড়িয়ে রাখতে চাই। আমরা কোন খুব ভালো একটা ইলেকশন হবে, ইলেকশনে যারা ক্লিয়ার উইনার, যারা বেশি মানে গভর্নমেন্ট ফর্ম করার মতো তাদের মেজরিটি পাবেন, তাদের কাছে আমরা এই গভর্নমেন্ট তার ক্ষমতা হস্তান্তর করবে, করে আমরা চলে যাব। এটা ইট মে টেক, মানে একটা ইলেকশনের পরে অনেক ক্ষেত্রে 1 সপ্তাহ লেগে যেতে পারে, ম্যাক্সিমাম 10 দিন লাগতে পারে, এর বিষয়ে মানে একটা গভর্নমেন্ট ফর্ম করার মতো ক্লিয়ার মেজরিটি। আর যদি খুব আউটরাইট মেজরিটি পায়, যে দেখা গেলো যে একটা পার্টি 200টা সিট পেয়ে গেছেন 300, তাহলে তো বোঝা যাচ্ছে সে আউটরাইট। তাহলে সেক্ষেত্রে এই ক্ষমতা হস্তান্তর দেখা যায় যে 2-3 দিন পরেই হয়ে গেছে। আমরা যত তাড়াতাড়ি পারি আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে এই ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে তারা তাদের আগের জায়গায় ফিরে যাবেন। ব্যক্তিগত প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, আপনি নিজে বেশ সক্রিয় ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এখন কিছুটা কম মনে হয় কেন? না, আমি সবসময় সক্রিয়, আপনি আসলে দেখেন না, আমি সবসময় সক্রিয়, এখনো সক্রিয়। কারণ আমি যতক্ষণ আমাদের জবটা আছে ততক্ষণ পর্যন্ত আমি, আপনার মনে হয় যে এখন আর আপনি আমার ফেসগুলো দেখেন না, দেখি, আমি চেষ্টা করি দেখা। অনেক ধন্যবাদ আমাদের এই পর্বে অতিথি হিসেবে আসার জন্য। দর্শক, সময় হলো বিদায় নেওয়ার। এই ছিল আজকে আমাদের প্রাসঙ্গিক। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। এছাড়া ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। আজকের মতন শুভরাত্রি।